টি-20 বিশ্বকাপ নিয়ে এখন টেলিভিশনের বিশেষ আয়োজন 20 কোটিতে আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ এবং আমার সঙ্গে আছেন সহকর্মী সানি মৃথা। সানি, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। বিশ্বকাপের সবচেয়ে কাঙ্ক্ষিত যে ম্যাচটির কথা আমরা বলে থাকি, ভারত পাকিস্তানের ম্যাচ আজকে রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ম্যাচটিকে ঘিরে সারা বিশ্বের ক্রিকেট বিশ্বের সমর্থকদের একটা আগ্রহ থাকে, ম্যাচের দিকে সবার নজর থাকে এবং এই একটা ম্যাচের উপর অনেক সমীকরণ নির্ভর করে, একই সঙ্গে বাণিজ্যিক চাহিদার ব্যাপার আছে। সব কিছু মিলিয়ে ভারত পাকিস্তানের ম্যাচটাকে আপনি কিভাবে দেখেন? ভারত পাকিস্তান ম্যাচ মানে যে ক্রিকেটের যে আসলে ক্রিকেটটাকে অন্য পর্যায়ে নিয়ে গেছে এই দুইটি দল। আমরা দেখতাম যখন যখন নিয়মিত তাদের দ্বিপাক্ষিক সিরিজগুলো হতো, দু দলেরই হোম হোক বা অ্যাওয়াই হোক, প্রচণ্ড রকম দর্শক হতো। ইভেন নর্মাল একটা দ্বিপক্ষীয় সিরিজ হলেও সেটা একদম বিশ্বকাপের মতোই একটা আমেজ তারা তৈরি হতো। তো 2013 সালে তাদের মধ্যে খেলাটা আসলে রাজনৈতিক বৈরিতার কারণে বন্ধ হয়ে যায়। একমাত্র আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতেই তাদের আসলে দেখা মিলে। ফলে এই ম্যাচগুলোতে ঘিরে মানে শুধুমাত্র ভারত পাকিস্তান দর্শক তা না, টোটাল গ্লোবালি মানে ক্রিকেট অনুরাগী যারা, তারা কিন্তু সবাই অপেক্ষা করে তাদের দ্বিপাক্ষিক সিরিজগুলো, দু দলের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণেই হয়তো আইসিসি আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে এই দু দলকে খেলানোর একটা জোর প্রচেষ্টা চালিয়ে থাকে এবং সেটিরই ফল হিসেবে আমরা দেখি যে তাদেরকে কখনো এক গ্রুপে দিয়ে দেওয়া অথবা এমনভাবে সমীকরণগুলো করা, এমনভাবে হিসেব নিকেশ করা যাতে করে দুটো দল যে কোনো একটা স্টেজে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলোতে অন্তত মুখোমুখি হতে পারে। আপনার যদি দেখবেন সাম্প্রতিক আন্তর্জাতিক মানে আইসিসি ইভেন্টগুলোতে কিন্তু তারা বেশিরভাগই একই গ্রুপে পড়ছে। ইভেন ফলে কিন্তু এশিয়া কাপেও দেখবেন যে তারা একের অধিক, এশিয়া কাপে আমরা দেখেছি তারা দুবার মুখোমুখি হয়েছে। ইভেন এবারের বিশ্বকাপেও তারা একবার মুখোমুখি হচ্ছে। ইভেন যে সমীকরণে এগোচ্ছে এখান থেকে যদি তারা দুই দলই সুপার 12-এ কোয়ালিফাই করে সুপার 18, তাদের সেমিফাইনালে কিন্তু দেখা হওয়ার আর একটা সম্ভাবনা আছে যদি দুই দলে উঠে যায়। ফলে হয় কি যে দর্শকদের যেমন চাহিদা এবং ব্রডকাস্টদের জন্য নর্মালি হয় কি উগান্ডা নামিবিয়ার একটা ম্যাচে কিন্তু নর্মালি তেমন একটা দর্শক ব্রডকাস্টটাও পায় না বা ওই রকম একটা হাইপ থাকে না, বিজ্ঞাপনও সেভাবে পেয়ে থাকেন না। তো বিশেষ করে এই ম্যাচকে ঘিরে কিন্তু বাণিজ্যিক একটা যে একটা আয়োজকদের একটা চিন্তা ভাবনা, এই ম্যাচ থেকে তাদের মুনাফা বা প্রফিট যেটা মূল অংশটাই আসলে এই ম্যাচ থেকে বেরিয়ে আসবে এবং বিশেষ করে তাদেরও নজরটা থাকবে। একই সাথে যদি ম্যাচের কথা বলি, এটা দুই দলের কিন্তু একটা মর্যাদার লড়াই। দুই দলের যে একটা পার্শ্ববর্তী দেশ হওয়াতে দুই দলের মধ্যে যে একটা স্নায়ু যুদ্ধ চলে, কারা সেরা কাদের দেশ সেরা, এই দলের মধ্যে কিন্তু ক্রিকেটীয় ভাবেই তারা অনেক জবাব দিয়ে থাকে। তো এই পুরো ম্যাচটাই কিন্তু ক্রিকেটের বাইরেও অনেক কিছু আমরা বলতে পারি। একই সঙ্গে দুটো দল কিন্তু সমপর্যায়েরও ছিল। আপনি যদি তাদের লড়াইটা বলেন, এমন না যে তারা প্রতিবেশী দেশ বা রাজনৈতিক বৈরিতার কারণে তাদের মধ্যে একটা স্নায়ুযুদ্ধ চলে, বিষয়টা কিন্তু এমন না। তাদের মধ্যে আপনি যদি দেখেন দুই দলই সম শক্তির দল হিসেবেই ছিল। একটা সময় আমরা দেখতাম যে টাফ কম্পিটিশন হতো তাদের দুটো দলের ম্যাচে। এখন যে দল দুটি আছে ভারত এবং পাকিস্তানের, যে স্কোয়াডটা আছে বা যে একাদশ নিয়ে তারা খেলতে নামছে বা দুই দলের এখনকার ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে রেজাল্ট, সেখানে কি দুই দল কি এখন সমপর্যায়ে আছে? সমপর্যায়টা আসলে বললে কি মানে বিশ্বকাপ ইভেন্টগুলোতে আইসিসি ইভেন্টে পাকিস্তান একটু চোখ করে বা তাদের প্রেডিক্ট করাটা খুব একটু টাফ হয়ে যায়। তারা যে কোনো দলের বিপক্ষে হেরে যায়। যে প্রথম ম্যাচে আমরা দেখেছি যে একদম সহযোগী একটা দেশ যুক্তরাষ্ট্রের কাছে তারা হেরে গেছে এবং মোহাম্মদ আমিরের মতো একটা বলার সে সুপার ওভারে 18 রান দিয়েছে, যে আমির কিন্তু পুরো ম্যাচে মাত্র 26 রান দিয়েছিল। তো এই মানে বড় ইভেন্টের চাপটা আমার মনে হয় পাকিস্তান খুব একটা নিতে পারে না। কিন্তু নর্মালি যদি তাদের দ্বিপাক্ষিক সিরিজের কথা বলেন, তারা কিন্তু একসময় অনেকগুলো ওয়ানডে সিরিজ খেলেছে, সেখানে কিন্তু ভারতের চেয়েও কিন্তু পাকিস্তান অনেক এগিয়ে, হেড টু হেডে অনেকটাই এগিয়ে। শুধুমাত্র বৈশ্বিক আসরগুলোতেই তারা একটু পিছিয়ে থাকে। আমরা যেহেতু কথা বলছি দু দলের এখনকার স্কোয়াডগুলো নিয়ে, আমরা একটু দেখতে চাই আজকের ম্যাচে কেমন দল নিয়ে তারা নামতে পারে। একটু পাকিস্তানের 11টা, প্রবেবল 11টা আমরা বলে নিতে চাই। মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজমকে আমরা দেখছি যে তারা দীর্ঘদিন ধরেই ওপেন করছেন এবং এক্সপেরিয়েন্সড ক্যাম্পেইনার, টি-20 ক্রিকেটের টপ র্যাঙ্কড ক্রিকেটার তারা, ব্যাটসম্যান তারা। ওসমান খানকে আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি। এরপর ফখর জামান আছেন, শাদাব খান আছেন, ইফতেখার আহমেদ আছেন, ইমাদ ওয়াসিম আছেন, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রৌফ এবং মোহাম্মদ আমির, 4 জন পেসার নিয়ে তারা খেলতে নামছেন। আমরা যদি পাকিস্তানের স্কোয়াডটার কথা একটু বলি, ওসমান খান হচ্ছে রিসেন্টলি ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসেছেন, তবে তার আন্তর্জাতিক প্রথম মানে আইসিসির প্রথম কোন ইভেন্ট খেলছেন তিনি। তবে তার যে ব্যাটে যে স্ট্রোকটা আছে, এখন পর্যন্ত যদিও আমরা একটি ম্যাচে খেলেছেন, সেখানে তিনি ফেল করেছেন। ফখর জামানের ব্যাপারেও আমরা জানি যদিও কনসিস্টেন্সি কম, কিন্তু তার কিন্তু সেই সামর্থ্য আছে। শাদাব খান, ইফতেখার আহমেদরাও যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। একই সঙ্গে
শাহিন শাহ আফ্রিদি বা হারিস রৌফরা কিন্তু দীর্ঘদিন ধরে টি-20-তে শেষ উপরের মুহূর্তে দিকে যদি ইমাদ ওসিম কিনে কথা বলেন, যদি ইমাদ ওসিমের সবশেষ তথ্য ছিল ইনজুরিতে, তিনি রিকভারিং এর মধ্যে ছিল, যদি এই ম্যাচে তিনি সুস্থ বোধ করেন হয়তো সেরা একাদশে দেখাও যেতে পারে। তার কিন্তু ইম্প্যাক্টফুল একটা ব্যাটিং শেষের দিকে নামে ক্যামিও ইনিংসগুলো কিন্তু ভালো ইম্প্যাক্ট করতে পারে। তবে আমার কাছে মনে হয় এই একাদশটা এখন কিছুটা ব্যাকফুটে রয়েছে, যদিও তাদের সেরা যে ফর্মে আপাত দৃষ্টিতে আসলে আমার মনে হয় যে খুব একটা কেউই ছন্দে নেই। আপনি দেখেন যদি বাবর আজম ম্যাচটা কিন্তু ফিনিশিং করতে পারেনি, একটা পর্যায়ে 44 রান করার পর যুক্তরাষ্ট্রের সাথে তার রানটা কিন্তু বড় করতে পারেনি। রিজওয়ান তার নামের যে সেরা যে ইনিংসটা তিনি দিতে পারেনি, উনি দ্রুত আউট হয়ে গেছেন এবং টপ অর্ডারটা খুব দ্রুতই আসলে খেয়েই হারিয়ে ফেলে। এবং শুধু টপ অর্ডার, যদি ওপেনার মোহাম্মদ রিজওয়ান বাবর ভালো সূচনা করে দিতে পারেন তাহলে আমার মনে হয় কেবল বড় একটা স্কোর করা এই দলটার পক্ষে সম্ভব, কারণ আমরা জানি তাদের মিডল অর্ডারটা খুব দ্রুতই ক্লাবস করে। আর অন্যদিকে যদি আমরা ভারতের দল নিয়ে কথা বলি, সেখানে কিন্তু তাদের রোহিত শর্মা আছেন, আর জয়সওয়াল খেলতে পারেন তার সাথে, তিনিও বেশ দারুণ ছন্দে আছে। সেই সাথে যদি দীর্ঘ এক বছর পর ইনজুরি থেকে ফেরা ঋষভ পান্ট দারুণ ছন্দে, তারা আমরা প্রস্তুতি ম্যাচে দেখেছি বাংলাদেশের বিপক্ষে যে যেভাবে তার 50টা করেছেন যত দ্রুত, একই সাথে যদি সূর্যকুমার যাদব খুব একটা ছন্দে নেই, তবে উনি সেরা ছন্দে ফিরলে কিন্তু যে কোনো বলারদের জন্য চিন্তার একটা কারণ হতে পারে। এবং বিশেষ করে শুভম দুবের কথা যদি বলি, উনি কিন্তু আইপিএলটা দুর্দান্ত করেছেন, যদিও তার দল চেন্নাই সুপার 4-এ উঠতে পারেনি, বাট তাছাড়া যে ম্যাচগুলোতে তিনি সুযোগ পেয়েছেন তিনি কিন্তু দুর্দান্ত খেলেছেন। তারপর বোলিংয়ের কথা যদি বিশেষ করে বলি, আইপিএলের সব থেকে এবারের আসরটা কি খরচে আইপিএল ধরা হয়, যে ব্যাটাররা প্রচণ্ড রকম রান পেয়েছে এবং 200-250 প্রতি ম্যাচই দেখেছি, যেখানে মিচেল স্টার্ক 4 ওভারের স্পেলে 40-50-এর মতো রান দিয়েছে। ঠিক সেই জায়গায় কিন্তু কৃপণতা দেখিয়েছে জাসপ্রীত বুমরা। আপনারা দেখবেন যে তার কিন্তু ইকোনমিটা ছিল 6.5-এর মতো। এটা খুবই বড় একটা আসলে প্রাপ্তি ভারতীয় দলের জন্য। ইভেন এবারের উইকেটটা যদি বিবেচনা করেন সেক্ষেত্রে কিন্তু বুমরার জন্য এটা আরও বড় আশীর্বাদের মতো। একই সাথে যদি আমরা জানি যে যুক্তরাষ্ট্রের উইকেটটি স্পোর্টিং হওয়ার কথা থাকলেও খুব একটা আমাদের এখন পর্যন্ত সেভাবে দেখছি না, ম্যাচগুলো লো স্কোরিং হচ্ছে। একই সাথে কিন্তু গায়ানা বা ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলোও কিন্তু অনেকটা সাবকন্টিনেন্ট বা এশিয়ার মতো, ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে স্পিনাররা বেশ ভালো সুবিধা নিচ্ছে। তবে যদি আজকে একটু ব্যতিক্রমধর্মী একটা ম্যাচ গতকাল রাতে হয়েছে সেটা নিয়ে যদি একটু বলতে চাই, আবার কিন্তু যদি আসলে দেখে নিজেদের সেরাটা দিতে পারে তাহলে কিন্তু ভালো রান হওয়া সম্ভব। গতকাল রাতে এবারের আসরে প্রথম 200 রানটা কিন্তু এসেছে ওয়েস্ট ইন্ডিজের পিচে, অস্ট্রেলিয়া করেছে 201 রানে, বিশাল একটা ইনিংস খেলেছেন। ইভেন সেখানে কিন্তু সবাই টপ অর্ডাররা কিন্তু ভালো রান পেয়েছে। রাইট, কিন্তু আমরা যে ম্যাচটির কথা বলছি ভারত পাকিস্তানের, সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে হচ্ছে নিউ ইয়র্কে, যেখানে এখন পর্যন্ত রান হয়নি, যেই পিচটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, যেটি নিয়ে এরই মধ্যে আইসিসিও একটা নোটিশ দিয়ে দিয়েছে। এবং গতকাল রাতেও সেখানে একটি ম্যাচ হয়েছে দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডসের মধ্যে, সেই ম্যাচটিতেও আমরা কিন্তু লো স্কোরিং ম্যাচ দেখেছি। তারপর ভারত পাকিস্তান যেহেতু সবসময়ই ম্যাচটাকে ঘিরে একটা হাইপ থাকে এবং এই দুটো দলের মধ্যেও সম্ভবত একটা নিজেদের মধ্যে একটা জেদ থাকে যে এই ম্যাচটাকে তারা কিভাবে অন্য লেভেলে নিয়ে যেতে পারে, এবং সেক্ষেত্রে হয়তো নিউ ইয়র্কে যে মাঠে সবচেয়ে লো স্কোরিং ম্যাচগুলো হচ্ছে সেখানে তারা হয়তো হাই স্কোরিং ম্যাচও আমাদেরকে উপহার দিতে পারে। আমরা একটু দু দলের হেড টু হেডটা দেখে নিতে চাই। এখন পর্যন্ত টি-20 বিশ্বকাপে দুটো দল ম্যাচ খেলেছে 7টি, আপনি দেখতেই পাচ্ছেন। সেখানে একটি জয় পেয়েছে মাত্র পাকিস্তান, বাকি 5টিতে জয় পেয়েছে ভারত, একটি ম্যাচ ড্র হয়েছে। যে এই যে আমরা ভারত পাকিস্তানের কথা বলছি, যে ওভারঅল সামগ্রিকভাবে যদি আমরা বলি যে দুটো দলের হেড টু হেডে কিন্তু তারা প্রায় সমপর্যায়ে থাকে, অর্থাৎ 50-50 থাকে, কিন্তু বিশ্ব আসরে এলে পাকিস্তান অনেকটাই পিছিয়ে পড়ে ভারতের কাছ থেকে। এখানে আপনার কি একটা সাইকোলজিক্যাল আপনার কলিউশন কাজ করে কিনা? অবশ্যই এখানে একটা সাইকোলজিক্যাল একটা ইস্যু কাজ করে। আপনি দেখবেন এখানে তারা আসলে বিশ্বকাপের থেকেও ভারতের বিপক্ষে জিততে হবে এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে হয়তো মাঠে নামে। ইভেন তাদের যে দর্শকদের একটা চাওয়া থাকে যে আমার মনে হয় যে বিশ্বকাপে কত দূর যেতে পারলো তার থেকে বড় প্রাপ্তি তারা এই ম্যাচকে যদি ভারতকে হারিয়ে দিতে পারে তাদের কাছে হয়তো এরকম কিছু একটা মনে হতে পারে। আপনি দেখবেন যে ম্যাচটা বাবর আজমরা জিতেছিল, একটি মাত্র ম্যাচ, সেখানে কিন্তু 10 উইকেটের বিশাল একটা জয় পেয়েছিল এবং মোহাম্মদ রিজওয়ানি ম্যাচটা শেষ করে দিয়েছিলেন। এটা আসলে এখনো তাদের কাছে একটা স্বপ্নের মতোই মনে হবে, কারণ একটা বাড়ি মাত্র এই ফরম্যাটের এই ইভেন্টে তারা জয়টা পেয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু ওই জয়টা নিয়েই কিন্তু
কিন্তু তার অনেক বেশি হাইপ হয়েছিল, যদিও কিন্তু ওই বিশ্বকাপের ফাইনাল খুব বেশি দূরে হয়তো তারা জিততে পারেনি বা ট্রফি জিততে পারেনি। তারপরেও কিন্তু তারা এই ম্যাচটা আসলে ভারতের বিপক্ষে খেলায় কিন্তু অনেক চাপে থাকে। আমার মনে হয় যে তারা ভারতকে হারানোর জন্য বা এটা আলাদা চাপ নিয়ে নামে, ফলে ওই চাপটাকে আসলে তারা ঠিকভাবে সামলাতে না পারার কারণে বারবারই আসলে বিশ্বকাপের ইভেন্টে তারা ব্যর্থ হচ্ছে, আমার কাছে এটা মনে হচ্ছে আসলে। তবে যেহেতু পাকিস্তান টিমে এখন বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের মতো কনসিস্টেন্ট ব্যাটার আছে এবং শাহিন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ আমিরের মতো টি-20-র সেরা বোলারদের কয়েকজন তাদের দলে আছে, আমার কাছে মনে হয় এবার যদি তারা তাদের স্নায়ু চাপ যেটার কথা আমরা বারবারই বলছি সেখান থেকে হয়তো তারা বের হয়ে আসতে পারবে। আমরা এই ক্রিকেটারগুলো যাদের নাম মেনশন করছি তাদের নিয়ে আরও বিস্তারিত আলোচনা করতে চাই, তবে ছোট্ট একটা বিরতির পর। বিস্কুড়িতে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর। বিরতি শেষে আবারও ফিরে এলাম বিস্কুড়ির আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমি নোমান এবং আমার সঙ্গে আছেন সহকর্মী সানি মৃথা। সানি, আমরা বলছিলাম যে ক্রিকেটারদের কথা, ব্যক্তিগতভাবে তারা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটার অনেক বড় স্টার, বিশেষ করে দুই দলেই আছে অনেকগুলো ক্রিকেটার। এর মধ্যে আমরা স্পেশালি মেনশন করতে চাই বিরাট কোহলির কথা। তার যে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার, যে বিশাল ক্যারিয়ার, এবং সেখানে আমরা যদি টি-20-তে তার বিশেষ করে তার স্ট্যাটটা যদি আমরা দেখি, প্রায় 50-এর উপরে তিনি স্ট্রাইক অ্যাভারেজে তিনি খেলছেন এবং তার স্ট্রাইক রেটটা নিয়ে যদিও অনেক সময় কথা হয়, 138-এর কাছাকাছি স্ট্রাইক রেটে তিনি ব্যাট করছেন, যেটা অনেক ব্যাটসম্যানের কাছেই কিন্তু স্বপ্নের মতো। আমরা যদিও বিরাট কোহলি অনেক বড় স্টার বলেই হয়তো তার সমালোচনাও অনেক বেশি হয়, কিন্তু আপনি দেখুন, আপনি যদি অন্য ক্রিকেটারদের পার্সপেক্টিভে বলেন 120 বা 30 স্ট্রাইক রেট মেনটেন করাই কিন্তু কঠিন হয়ে যায় অনেকের জন্য। সেখানে বিরাট কোহলি 51.51 উপরে এভারেজে তিনি খেলছেন, আবার হচ্ছে 138-এর কাছাকাছি স্ট্রাইক রেটে খেলছেন, এবং মজার ব্যাপার হচ্ছে পাকিস্তানের এগেনস্টে তার এভারেজটা সম্ভবত 300-রও বেশি, 308 বা 64 এরকম কিছু একটা হবে। সব থেকে বড় কথা, এটা কিন্তু একদিনে হয়নি। আপনি যখন থেকে তার এই যে স্ট্রাইক রেটের ধারাবাহিকতা, তখন কিন্তু এইটাই ছিল আসলে ব্যাটারদের স্বপ্নের মতো। আপনি সাম্প্রতিক সময় তো হয়তো মানে 150 বা 140 ক্যারিবিয়ান ব্যাটাররা আসলে এইটাকে আরও একটু বড় পর্যায়ে নিয়ে গিয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনি বিরাট কোহলি সাম্প্রতিক হয়তো তার স্ট্রাইক রেটের স্ট্রাইক রেটের তার মানে তিনি আগের ধারাবাহিকতাই বজায় রেখে ব্যাট করছে, ফলে বর্তমান মানে সাম্প্রতিক সময়ে যে আধুনিক ক্রিকেট যেটা বলি বা দ্রুত রান তোলার যে একটা চেষ্টা থাকে ক্রিকেটারদের, সেখানে কিছুটা পিছিয়ে। তারপরও তার যে ম্যাচ ধরে রাখার প্রবণতা, ম্যাচ ধরে রাখার যে যোগ্যতা, এটাও কিন্তু একটা বড় ব্যাপার। যখন দেখবেন দল ক্লাবস করে তখন কিন্তু ঠিকই বিরাট কোহলি দলের জন্য দাঁড়িয়ে যায়। এবং তার এই যে তিনি কিন্তু এই যে যতবার 5টা ম্যাচে যে পাকিস্তানের বিপক্ষে ভারত জিতেছে, এর মধ্যে কিন্তু মাত্র তিনি একবার আউট হয়েছেন এবং 4বারই তিনি কিন্তু ম্যাচকে জিতিয়ে মাঠ ছাড়ছেন। তো এটা ভারতের জন্য খুব বড় একটা পাওনা। ইভেন বিরাট কোহলি যে কত বড় মাপের ক্রিকেটার, এটা নিয়ে আসলে নতুন করে বলার কিছুই নেই। ইভেন তারও সম্ভাবনা আছে, তিনি যদি একটা ভালো রান এনে দিতে পারেন বা দলকে প্রয়োজনে সাপোর্ট করতে পারেন, তাহলে হয়তো ভারতে একটা ভালো সংগ্রহ হওয়াটা খুবই স্বাভাবিক। রাইট। একই সঙ্গে বিরাট কোহলির মতোই আমরা পাকিস্তানে যদি দেখি, সেখানে বাবর আজম আছেন পাকিস্তানের ক্যাপ্টেন, এবং দুইজনের মধ্যে একটা ব্যক্তিগত লড়াইও আছে। আমরা দেখেছি দীর্ঘ সময় তারা টেস্ট, ওয়ানডে, টি-20 3টা ফরম্যাটেই নাম্বার 1, 2 এর মধ্যে আনাগোনার মধ্যে আছেন, এবং অনেকে বলছিলেন যে বিরাট কোহলিকেও ছাড়িয়ে যেতে পারেন বাবর। আমরা একটু বাবরের টি-20 স্ট্যাটটা নিয়ে একটু কথা বলতে চাই। 4000-এর উপর তিনি রান করেছেন, প্রায় 40-এর উপরে তিনি গড়ে তিনি খেলছেন, তবে স্ট্রাইক রেট একটু কম বিরাট কোহলির থেকে, 129-এর মতো, 130-এর কাছাকাছি। কিন্তু বাবর আজমও কনসিস্টেন্টলি ক্রিকেটটা খেলছেন এবং যে কোনো মুহূর্তে, যে কোনো ম্যাচে, যে কোনো পরিস্থিতিতে ব্যাট চালিয়ে যাওয়ার ক্ষমতা কিন্তু তার আছে। আগে যেরকম আমরা দেখতাম, যখন খেলা দেখতাম তখন কিন্তু দুইটা দলগত একটা লড়াই থাকতো বা কোন দল নিয়ে বেশি তর্কটা হতো। এখন কিন্তু সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান যে ম্যাচগুলোতে মুখোমুখি হয়, বেশিরভাগই কিন্তু হয় শাহিন শাহ আফ্রিদি সেরা না বুমরা সেরা, বিরাট কোহলি সেরা না বাবর সেরা। এখন কিন্তু ব্যক্তিগত পর্যায়ে বেশি চলে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু বাবররাও কিন্তু তাদের যে এই একটা চাপ যে আমার বিরাট কোহলির থেকে ভালো খেলতে হবে বা আমার একটা ভালো সূচনা এনে দিতে হবে, সেটাও কিন্তু আসলে আমরা দেখেছি যে আপনি বিশেষ করে ওয়ানডেতেও যদি দেখেন, ওয়ানডেতেও কিন্তু খুব দ্রুতই বিরাট কোহলির যে দ্রুত রান, অল্প ইনিংসে 2000 রানের মাইল ফলক বা 3000 রানের মাইল, এগুলো কিন্তু সবই ছুঁয়ে ফেলেছে। এবং একই সাথে
বাবর আজম টি-20 ফরম্যাটেও যেভাবে এগোচ্ছে মানে সেটাও কিন্তু খুবই ইতিবাচক, যদিও এই যুগে এই ফরম্যাটে আসলে তার স্ট্রাইক রেটটা নিয়ে একটু আলোচনা সমালোচনা থাকতে পারে। তবে তবে পাকিস্তানের ব্যাটিং লাইন আপটা নিয়ে যেহেতু কথা হয় এবং সেখানে যেহেতু তাদের মিডল অর্ডার বা সেভাবে নেই আর কি, আমরা অনেক সময় দেখি যদি তাদের রিজওয়ান এবং বাবর আজমের মধ্যে কেউ একজন চলে যান এরপর তাদেরকে সঙ্গ দেওয়ার মতো আর কেউ থাকে না, তখন বাবর আজমকে আসলে ম্যাচটা নিজেকে অনেক বেশি গুটিয়ে নিতে হয়, ম্যাচটাকে অনেক বেশি এগিয়ে সেই কারণে নেওয়ার হয়তো চেষ্টাটা তার করতে স্ট্রাইক রেটটা একটু ব্যাকফুটে চলে যায়, একটু পড়ে যায়। আমরা একটু রোহিত শর্মাকে নিয়ে কথা বলতে চাই, ইন্ডিয়ান ক্যাপ্টেন এবং একই সঙ্গে ওপেনার। আমরা দেখি এক পাশে যখন বিরাট কোহলি খেলেন তিনি অনেকটা ম্যাচ ধরে রাখার অ্যাঙ্কর রোল আমরা যেটি বলি সেটি প্লে করেন, অন্য প্রান্তে হচ্ছে রোহিত শর্মা একেবারে প্রথম বল থেকেই হিট করার চেষ্টা করেন এবং দীর্ঘ একটা আন্তর্জাতিক ক্যারিয়ার আছে। আমরা তার স্ট্যাটটা যদি দেখে নেই 150টার উপরে তিনি ম্যাচ খেলেছেন এবং একটা তথ্য আপনাকে দেই সানি, বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটার ব্যাটসম্যান কিন্তু রোহিত শর্মা এবং সবগুলো বিশ্বকাপে টি-20-তে তিনি আর একমাত্র সাকিব আল হাসান যিনি সবগুলো টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। সবগুলো টুর্নামেন্ট খেলছেন। রোহিত শর্মা প্রায় 40-এর উপরে 140-এর কাছাকাছি স্ট্রাইক রেটে তিনি খেলছেন এবং 30-এর উপরে তার এভারেজে তিনি খেলছেন। যদিও আমরা বিরাট কোহলি এবং বাবর আজমের কথা বলছিলাম সেই তুলনায় তার গড়টা অনেকটা কম, তবে টি-20 ক্রিকেটের জন্য আমার কাছে মনে হয় বেশ মানানসই একটা গড়। এটা অবশ্যই মানানসই বলতে হবে, যে কারণ পাওয়ার প্লে মানে টি-20 ক্রিকেটে পাওয়ার প্লেটা খুবই গুরুত্বপূর্ণ। এইটাকে ঠিকভাবে যদি আর কি ইউটিলাইজ করা যায় সেক্ষেত্রে কিন্তু পরবর্তী ব্যাটারদের জন্য কিন্তু কাজটা অনেকটা সহজ হয়ে যায়। আপনি দেখবেন যদি খুব 5 ওভারে যদি ভারত 60 বা 70 রানের নিয়ে যেতে পারে, তখন যদি রোহিত শর্মা আউট হয়ে যায় পরবর্তীতে কিন্তু সূর্যকুমার যাদব বা বিরাট কোহলি তাদের জন্য কিন্তু দ্রুত গতিতে রান তোলা বা নির্দ্বিধা বা নিশ্চিন্তে রান করাটা তাদের জন্য সহজ হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু রোহিত শর্মা বা যা ওপেনিংয়ে যারা নামে তারা এই ধরনের ক্রিকেটে টি-20 ফরম্যাটে প্রথম থেকে হিট করে ব্যাট চালানোটা খুবই ইতিবাচক আমার কাছে মনে হয়। মানে যদি তারা খুব ভালো একটা পাওয়ার প্লেটা বা স্টার্টিংটা একটা ফ্লাইং স্টার্ট আমরা যেটিকে বলি সেটি দলকে এনে দেওয়ার চেষ্টা করেন। আমরা একটু পাকিস্তানের যদি আরেকজন ক্রিকেটারের কথা বলতে চাই, ফখর জামানকে আমরা পিক করি, কারণ হচ্ছে আমরা দেখি যে ফখর জামান যদিও একেবারেই কনসিস্টেন্ট ক্রিকেটার না, কিন্তু বড় ম্যাচগুলোতে বড় ইনিংস খেলার সামর্থ্য তার আছে, তিনি অনেকবারই দেখিয়েছেন। বিশেষ করে ভারতের এগেনস্টে আমরা তাকে বড় ইনিংস খেলতে দেখেছি। তবে টি-20-তে তার যে ক্যারিয়ারটা সেখানে আমরা দেখি যে 20-এর নিচে গড়ে তিনি খেলে থাকেন এবং স্ট্রাইক রেটটাও কিন্তু অনেক আহামরি না, তারপরও ফখর জামানের দিকে আলাদা করে চোখ থাকবে। হ্যাঁ, অবশ্যই আলাদা করে চোখ থাকবে। আপনি যে ভারতের বিপক্ষে আইসিসি ইভেন্টে 2টা মাত্র জয়, একটা ছিল টি-20 বিশ্বকাপে আর একটা আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে, যেখানে কিন্তু ফখর জামানের অসাধারণ একটা ইনিংস করেছেন। তিনি একাই ভারতকে হারিয়ে দিয়েছেন। ফখর জামান আসলে কি, ফখর জামান আর পাকিস্তান দলের সাথে খুব একটা মিল আছে। এটা কেন বললাম যে দুইটা দলই আনপ্রেডিক্টেবল, তারা যেদিন নিজেদের সেরা দিনে যে কোনো প্রতিপক্ষকে তারা হারিয়ে দিতে পারে এবং যে কোনো প্রতিপক্ষের চিন্তার কারণ হতে পারে ফখর জামান। এই কারণে তার স্ট্রাইক রেটের তার গড়ের দিকে না তাকিয়ে যে তার ব্যক্তি ফখর জামার দিকে তাকালে কিন্তু তিনি যদি তার ফর্ম থাকে বা তার সেরাটা দিতে পারে, এটা দলের জন্য আমার মনে হয় খুবই ইতিবাচক একটা দিক। সো সেই জায়গা থেকে আসলে টপ অর্ডারের জন্য বিগ থিং হতে পারে ফখর জামান পাকিস্তানের জন্য। রাইট, আমরা একটু বোলিং অ্যাটাক নিয়ে কথা বলতে চাই। ভারতের যে বোলিং অ্যাটাকটা আছে সেখানে আমরা দেখছি যে 3জন বা 4জন পেসার নিয়ে তারা নামতে পারেন। 2জন অলরাউন্ডার, আকসার প্যাটেলের মতো অলরাউন্ডার তাদের দলে আছে, রবীন্দ্র জাদেজা আছে। কিন্তু আমরা যদি স্পেশালি মেনশন করতে চাই বুমরাহের কথা, শুধুমাত্র আপনার সাম্প্রতিক সময়গুলোতে না, আমরা একেবারে তার ক্যারিয়ারের শুরু থেকেই দেখছি যে বুমরা যেভাবে ক্রিকেটটা খেলছে, যেভাবে বল করছে, ইভেন আইপিএলও আমরা দেখেছি এত, আপনি শুরুতেই বলছিলেন আইপিএলে এবার যে পরিমাণ রান হয়েছে সেখানে একমাত্র ব্যতিক্রম ছিলেন বুমরা, যিনি 6.5-এর মতো ইকোনমি রেটে বোলিং করে গেছেন। আমরা তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটার দিকেও যদি তাকাই, আপনি দেখবেন যে তিনি 6.5-এর মতো ইকোনমি রেটে বোলিং করছেন, যেটা অনেক বোলারের কাছে একটা ঈর্ষার কারণ হতে পারে। একই সঙ্গে তার উইকেট নেওয়ার ক্ষমতা বা তার ব্রেক থ্রু দেওয়ার ক্ষমতা, বোলিং এর দক্ষতা বা পাওয়ার প্লেতে ভালো একটা স্টার্ট এনে দেওয়া, সবই আসলে বুমরার কাছে আমরা দেখতে পাই। এবং একই সাথে যে তার বোলিং এর যে ধারাবাহিকতা, যদিও তিনি আইপিএল এর আগে বা ইনজুরির কারণে বেশ কিছুদিন আসলে দলের বাইরে ছিলেন, তিনি এসে কিন্তু আইপিএলে যেভাবে কামব্যাক করলেন, ইভেন এবার বিশ্বকাপে তার শুরুটাও কিন্তু খুব ভালো হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে।
এবং একই সাথে এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে কিন্তু পাকিস্তানের বিপক্ষে আসলে বুমরা দাঁড়িয়ে গেলে কিন্তু এটা পাকিস্তানের ব্যাটারদের জন্য খুবই চিন্তার কারণ হতে পারে। আপনি একটা ব্যাটার একটা ভালো ইনিংস এনে দিতে পারে, কিন্তু একটা বোলিংয়ের একটা স্পেল কিন্তু যে কোনো ম্যাচের মোড় রাইট। আমরা বুমরার কথা, আপনি যেহেতু ইনজুরির কথা বলছেন, আমার কাছে মনে হয় না ইনজুরির পরে আইপিএল এ তিনি যেভাবে খেলেছেন সেখানে আসলে খুব বেশি ইম্প্যাক্ট পড়েছে। আমরা একটু শাহিন শাহ আফ্রিদিকে পিক করতে চাই। পাকিস্তানের বোলিং অ্যাটাকের নেতৃত্ব দেওয়ার ব্যাপারটা আমার মনে হয় শাহিন শাহ আফ্রিদির কাঁধেই বেশি যাবে, কারণ আমরা আগের ম্যাচে দেখেছি অভিজ্ঞ আমির কিন্তু ম্যাচ হারিয়েছেন, বা হারিস রৌফ কিন্তু সেভাবে ডেলিভার করতে পারেনি দলের যখন তাকে দরকার ছিল, বিশেষ করে সুপার ওভারের আগের ওভারটা, লাস্ট ওভারটা কিন্তু তিনিই দলকে অনেকটাই বলা চলে সুপার ওভারের দিকে ঠেলে দিয়েছেন। আমরা একটু আফ্রিদিকে পিক করতে চাই এই কারণে যে দীর্ঘদিন ধরে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটটা খেলছেন। তার উইকেট সংখ্যা যদি আপনি দেখেন ম্যাচের তুলনায় 67 ম্যাচে তিনি 91টি উইকেট নিয়েছেন, এবং যদিও বুমরাহের চেয়ে তার ইকোনমি রেটটা একটু বেশি, কিন্তু তার গড়টাও প্রায় সমমানের। আমরা আফ্রিদির ক্যালিবার সম্পর্কে কিন্তু ভালোই জানি। হ্যাঁ, টি-20 ফরম্যাটে কিন্তু শাহিন শাহ আফ্রিদি যে ম্যাচে বারবার, কারণ একটা ম্যাচই পাকিস্তান জিতেছে এবং সেই ম্যাচে কিন্তু তারা সবাই একসঙ্গে পারফর্ম করেছে। যদি আফ্রিদির আপনি স্টার্টিংয়ের কথা আপনার মনে থাকে, তাহলে কি পাওয়ার প্লেতে রোহিত শর্মা বা বিরাট কোহলিদের বিপক্ষে কি বোলিংটাই না তিনি করেছিলেন। একই সাথে তার উইকেট নেওয়ার দক্ষতা নিয়েও আসলে প্রশ্ন তোলাও ঠিক না, আমরা এরই মধ্যে জানি। কিন্তু সম্প্রতি তার ফর্মেট নিয়ে কিন্তু তার প্রতি অধিনায়ক খুব একটা আস্থা নেই, যে কারণে হয়তো মোহাম্মদ আমিরের কাছেই আসলে কাঁধেই নির্ভর হয়েছিল সুপার ওভারে বোলিংয়ের কারণে। একই সাথে আমরা দেখতে পারি এই ম্যাচে হয়তো তার কাঁধে এবার উঠতে পারে, এবং এই ম্যাচে যদি তিনি ভালো করতে পারে এবং আমিরও তার সেরা ছন্দে পায়, তাহলে হয়তো বা পাকিস্তানের জন্য এটি ইতিবাচক হতে পারে। পয়েন্ট হবে, রাইট। আমরা যে ক্রিকেটারদের কথা বলছি তারা ভাইটাল ক্রিকেটার, কিন্তু এরা ছাড়াও অনেক ক্রিকেটার আছে ভারত পাকিস্তান দুই দলেই, যারা যে কোনো মুহূর্তে ম্যাচের চেহারা পাল্টে দিতে পারে। এবং আমরা এজ এ ভিউয়ার আমরা আশা করব যে একটা কম্পিটিটিভ ম্যাচ হবে, সেখানে বিরাট কোহলি, বাবর আজম যেই খেলুক, যেই পারফর্ম করুক, একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচই আমরা আশা করব, এবং সেটি পেলেই আমরা হয়তো খুশি থাকবো, সারা ক্রিকেট বিশ্ব খুশি থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। শেষ করছি 20 কোটির আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv এই লিঙ্কে।